নোমেনক্লেচারটা এখন স্টার্ট করব কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের। ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমরা নামকরণটা করে থাকি। ফার্স্ট অফ অল তোমাদেরকে অক্সিডেশন নাম্বার বের করতে হতে পারে সেন্ট্রাল মেটাল অ্যাটমের। সেই ক্ষেত্রে যদি ধরো কমপ্লেক্সটা এইভাবে দেওয়া থাকে, দেখতেই পাচ্ছ প্ল্যাটিনাম রয়েছে আমাদের মেটাল, যার অক্সিডেশন নাম্বার আমাদেরকে বের করতে হবে, তাই আমি এক্স নিয়েছি। এক্স প্লাস অ্যামিন আমাদের লিগ্যান্ডস নিউট্রাল লিগ্যান্ড, তাই আমি 0 নিয়েছি। 0 ইন্টু 5 হয়ে যাবে, 0 হয়ে যাবে এখানে। আর ক্লোরো যেহেতু গ্রুপটা রয়েছে লিগ্যান্ড, তো সেই ক্ষেত্রে আমরা -1 নেব তার চার্জ, তাই এখানে -1 রয়েছে, ঠিক আছে। এবং বাইরে থাকা যে কাউন্টার আয়ন্সগুলো রয়েছে সেখানেও ফ্লোরাইডগুলোই আছে, তো সেখানে সেক্ষেত্রে -1 ইন্টু 3 হয়ে যাবে, তো -3 হয়ে যাবে ইকুয়ালস টু 0। সো x ইকুয়ালস টু +4 পাচ্ছি, অর্থাৎ প্ল্যাটিনামের অক্সিডেশন নাম্বার আমরা 4 পাচ্ছি। এইভাবে আমরা অক্সিডেশন নাম্বার x মেটালটার ধরে বাকি সমস্ত, যেহেতু আমরা চার্জ জানি, লিগ্যান্ডসের চার্জ জানি, আর বাইরে কাউন্টার আয়ন্সেরও চার্জ আমরা বের করতে পারি, সেক্ষেত্রে এইভাবে আমরা বের করে নেব oxidation number of the central metal atom. Okay, next is sometimes you have to find the coordination entity's negative net charge. Okay, so সেটা কিভাবে বের করা হয়? ধরো আমার এখানে এই কমপ্লেক্সটা রয়েছে, ঠিক আছে। প্ল্যাটিনাম যদি আমার, যেটা আমরা এক্স বলে ডিনোট করছিলাম, সেটা ধরো আমি বের করে নিয়েছি 2 বলে, তাহলে 2 প্লাস অ্যামোনিয়ার জন্য 0 প্লাস এখান থেকে -2 পাবো ইকুয়ালস টু 0। ওকে, তো ইকুয়ালস টু 0 হচ্ছে এখানে 2 আর 2 চার্জ, অর্থাৎ এইখানে এটার চার্জ আর এটার চার্জ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটার তো কোনো চার্জ নেই নিউট্রাল বলে, ঠিক আছে। তাহলে আমরা 0 পাচ্ছি। তো নেট চার্জ অন দ্য কোঅর্ডিনেশন দিস এন্টিটি which is between the third bracket, that is equals to 0. Okay, for the next complex where the oxidation number of the central metal atom is already given, iron 2. Okay, so Cn6 4 minus, তো এখানে তাই এখানে +2 লেখা হয়েছে। সেন্ট্রাল মেটালের অ্যাটমের উপরে তো সবসময় প্লাস চার্জ থাকবে, +2, অ্যান্ড সাইনাইড ইজ অলওয়েজ -1, সো 6টা রয়েছে তাই -6 করা হয়েছে ইকুয়ালস টু, তাহলে আমাদের এটা করলে আমার এন্টিটিটার উপরে কত চার্জ আসছে দেখা যাচ্ছে -4 চার্জ আসছে, তো সেই জন্য এখানে -4 লেখা হয়েছে। তাহলে কোঅর্ডিনেশন এন্টিটির উপরে নেট চার্জ আমার -4 আসছে, ঠিক আছে। এইভাবে নেট চার্জ এটারও বের করা যেতে পারে, যেখানে আমরা এখানে মেটালটার রয়েছে 3, ওকে, প্লাস 1, this is -1 because this chloro group is present, okay, and this for this it is 0 charge, so ultimately it is coming as +2, তো তাই জন্য দেখো এন্টিটিটার উপরে +2 চার্জ রয়েছে। এবারে আমরা দেখব রুলসগুলোর ক্ষেত্রে ফার্স্ট আমরা ক্যাটায়ন পার্টটাকে নামকরণ করে থাকি, তারপরে আমরা অ্যানায়ন পার্টটাকে করে থাকি। যেমন ধরো এই কমপ্লেক্সে এটা আমাদের পজিটিভ পার্ট, যখন জলে দ্রবীভূত করা হবে তখন কে, এখান থেকে তো কে প্লাসটা বেরিয়ে যাবে, তারপর এইটা বেরিয়ে যাবে কাউন্টার আয়ন্সটা, এটা প্লাস চার্জে, আর এটা চলে যাবে আমাদের মাইনাস চার্জ হয়ে, ঠিক আছে। তো প্রথমে ক্যাটায়নটাকে নামকরণ করতে হয়, অর্থাৎ পটাশিয়াম এক্ষেত্রে ক্যাটায়ন, আর তারপরে আমরা করব অ্যানায়নটাকে, অর্থাৎ এইখানে এই কোঅর্ডিনেশন এন্টিটিটার চার্জটা কত হয়ে যাবে -4, কারণ বাইরে কাউন্টার আয়ন্সে আমরা এখানে +4 পেয়েছি, এখান থেকে আমরা +4 পেয়েছি, তাহলে কোঅর্ডিনেশন এন্টিটিটার নেট চার্জ হয়ে যাবে -4, ঠিক আছে। তো পটাশিয়াম হেক্সাসায়ানো 6টা লিগ্যান্ডস আছে সায়ানো, তো হেক্সাসায়ানো ফেরেট, তো এটার নামকরণটা কিভাবে হচ্ছে আর অক্সিডেশন নাম্বারটা ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা পরের ওই জিনিসগুলো দেখছি। অক্সিডেশন নাম্বার ফাইন্ড আউট করা তো শেখালাম, তাই এই অক্সিডেশন নাম্বার আয়রনের 2 বলে লেখা হচ্ছে এইভাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিগ্যান্ড নেম ইজ ইউজড বিফোর সেন্ট্রাল অ্যাটম, তো দেখতেই পাচ্ছ সেন্ট্রাল অ্যাটম আমাদের আয়রন, আর তার আগে আমরা লিগ্যান্ডের নামটা ব্যবহার করছি। নেক্সট, নো গ্যাপ ইজ বিটুইন দি ওয়ার্ডস ইউজড ফর ডেসক্রাইবিং দ্য কোঅর্ডিনেশন এন্টিটি। কোঅর্ডিনেশন এন্টিটিতে আমার কি আছে, Fe(CN)6টা আছে। তো দেখো এই বাইরে যেটা রয়েছিল পটাশিয়াম, তার ভেতরে আর এবং কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে একটা গ্যাপ রয়েছে এই জায়গাটাতে, কিন্তু তারপরে কিন্তু এখানে হেক্সাসায়ানো ফেরেটটা একসাথে লেখা হবে, এটাই বলতে চেয়েছে। যেমন ধরো এখানে আরো একটা এক্সাম্পল রয়েছে, ডাইঅ্যামাইনো, দিস ইজ ডাইঅ্যামাইনো ডাইক্লোরাইড প্ল্যাটিনাম 2। সো যেহেতু কমপ্লেক্সে
সমস্তগুলোই রয়েছে, অর্থাৎ দু ধরনের লিগ্যান্ডস রয়েছে এবং প্ল্যাটিনাম অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটমটাও রয়েছে, তাদের মধ্যে কোনো গ্যাপ নেই। যা কোঅর্ডিনেশন এন্টিটিতে থাকবে তাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, এটাই আমাদের রুলের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে রুল 4, যেখানে আমরা দেখবো অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা নেমসটা করবো লিগ্যান্ডসের। এখানে লিগ্যান্ডসগুলো কি কি আছে, এটা অ্যামিন আছে আর এটা ক্লোরো আছে। তো অবভিয়াসলি এ ফার্স্টে আছে, তাহলে প্রথমে লিখতে হবে পেন্টাঅ্যামিন। এই ক্ষেত্রে প্রেফিক্স পেন্ট কথাটার কোনো কিন্তু আমরা সেটাকে কনসিডার করব না, আমরা শুধু নেম অফ দ্য লিগ্যান্ডসের অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকেই কনসিডার করব। তারপরে রয়েছে ক্লোরাইডো অ্যান্ড দেন কোবাল্ট 3 ক্লোরাইড। ওকে, দেন রুল 5। রুল 5 এর ক্ষেত্রে আমরা বলছি যে যদি লিগ্যান্ডসের মধ্যে অলরেডি লিগ্যান্ডের নামের মধ্যেই অলরেডি ডাই ট্রাই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেফিক্স আর ডাই ট্রাই ব্যবহার করা হয় না। ওকে, সেখানে দেখো এইখানটাতে দেখো, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বিস, ট্রিস, টেট্রাস এইভাবে। যদি দেখো এখানটাতে দেখো ইথিলিন ডায়ামিন, অর্থাৎ নামের মধ্যেই তো ডাই ওয়ার্ডটা আছে, সেটা অলরেডি আমাদের যে লিগ্যান্ড রয়েছে তার মধ্যে ডাই ওয়ার্ডটা আসছে, সেটা যদি 2 নম্বরে থাকে তাহলে সেই সংখ্যা বোঝানোর জন্য আমরা বিস ওয়ার্ডটা ইউজ করেছি এখানে। ওকে, আর এই প্রথম যেটা এ পার্টটা সেটা তো আমরা প্রথমেই আলোচনা করলাম, ইনকেস একের বেশি লিগ্যান্ডস আছে তো সেই ক্ষেত্রে ডাই ট্রাই প্রেফিক্সগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ডাইঅ্যামিন এখানে ব্যবহার করা হয়েছে, এখানে পেন্টাঅ্যামিন ব্যবহার করা হয়েছে, সেই রকম। রুল 6 এ রয়েছে ও ওয়ার্ডটা ইউজ করতে হয় ইন কেস অফ অ্যানায়নিক লিগ্যান্ডস, লাইক ফর ক্লোরাইড ইট ইজ ক্লোরাইডো, সালফেট ইট ইজ সালফেটো, নাইট্রেট ইট ইজ নাইট্রেটো। এর ডিটেলসটা টেবিল ফর্মে তোমরা কিন্তু অনেকগুলো লিগ্যান্ডস, আমি এখানে অল্প করে দেখিয়েছি, অনেকগুলো লিগ্যান্ডস তোমরা পেয়ে যাবে বইতে, ঠিক আছে। রুল 7 এ নিউট্রাল লিগ্যান্ডস আর ইউজড অ্যাজ সাচ, মানে নেমগুলো যা নিউট্রাল লিগ্যান্ডসের তাই ব্যবহার করা হয়। যেমন এই নিউট্রাল লিগ্যান্ডসের নামটা হচ্ছে CH3NH2, তো মিথাইলঅ্যামিন, তো সেই হিসেবেই নামটা লেখা হয়, অর্থাৎ এই লিগ্যান্ডটা থাকলে মিথাইলঅ্যামিনই লেখা হবে নোমেনক্লেচারের সময়। ওকে, আর যদি আমাদের অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড থাকে, সেই অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা কিভাবে লিখি জিনিসটাকে, হয়তো লিখলাম নাইট্রিটো ও যদি অক্সিজেন অ্যাটমটা ডোনার অ্যাটম হয়, অথবা যদি নাইট্রোজেন অ্যাটমটা ডোনার অ্যাটম হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখলাম নাইট্রিটো N, এইভাবে ব্যবহার করা হয়। নেক্সট ইজ if coordination entity has the overall negative charge, we use the word 8 with the central atom. কোঅর্ডিনেশন এন্টিটিতে কিভাবে নেট চার্জ বের করতে হয় সেটা আমরা শিখেছি। তো সেক্ষেত্রে যদি নেগেটিভ চার্জ হয় কোঅর্ডিনেশন এন্টিটিতে, তখন সেন্ট্রাল মেটালের অ্যাটমের সঙ্গে 8 ব্যবহার করব। যেমন ধরো এই জিনিসগুলো দেখো, Na3 থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে কোবাল্ট আর NO2 হোল 6। এখানে কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে কত চার্জ আছে আমরা কিভাবে বের করব? দেখো বাইরে আমাদের Na3 রয়েছে, তাই তো, তাহলে কোঅর্ডিনেশন এন্টিটিতে কি চার্জ থাকবে? -3, বিকজ দে আর বোথ মেকিং দ্য কমপ্লেক্স কোঅর্ডিনেশন কম্পাউন্ড অ্যাজ আ হোল অ্যাজ নিউট্রাল। ওকে, তো এখানে অক্সিডেশন চার্জটাও তোমরা বের করে নিতে পারবে, অক্সিডেশন নাম্বারটা বের করে নিতে পারবে কোবাল্টের। সেটা দুভাবে বের করা যায়। একভাবে আমি দেখালাম তোমাদেরকে যে x ধরতে হবে এটাকে, ঠিক আছে, x ধরে বাকি সমস্তগুলো করে তারপরে 0 = 0 করে দিলেই তোমার নেট চার্জটা তো 0, তাই কাউন্টার আয়ন্স কোঅর্ডিনেশন এন্টিটিতে যা আয়ন্স আছে সবগুলো চার্জ যদি ধরে করে নাও তাহলে সেন্ট্রাল অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বারটা বেরিয়ে যাবে। যেমন ধরো x, এখানে নাইট্রো গ্রুপের জন্য 6টা রয়েছে, -1 করে ধরো -6। ওকে, আর এখানে রয়েছে হচ্ছে তোমার +3 আসছে আমার সোডিয়াম থেকে, =0, তো net overall thing is 0 I told, right? So in that way if you find, so x = 3, so you write it as Roman numerals 3. Okay, আরো একটা দিক থেকে বের করা যায়, সেটা হচ্ছে যদি কাউন্টার আয়ন্সটা শুধু নেওয়া যায়, নট কাউন্টার আয়ন্স, দ্য কোঅর্ডিনেশন এন্টিটির উপরে যে নেগেটিভ চার্জটা আছে, অর্থাৎ যদি আমি x যদি ধরি কোবাল্টটাকে, then it is -6 no already for nitro, equals to -3. Then you have to do like that. Okay, so
এই যে কোঅর্ডিনেশন এন্টিটির ওপরে তো -3 চার্জটা রয়েছে, তো কোঅর্ডিনেশন এন্টিটি থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি x - 6 equals to -3, so that is also giving you 3 only, okay, +3. so anyway you can do এক্ষেত্রে তাহলে আমাদের চার্জ কত আসলো 3। এবারে আমরা দেখলাম কোঅর্ডিনেশন এন্টিটির ওপরে অর্থাৎ থার্ড ওই যে আমাদের থার্ড ব্র্যাকেটটা রয়েছে ওইটা তো কোঅর্ডিনেশন এন্টিটি, ওই কোঅর্ডিনেশন এন্টিটির উপরে আমরা দেখছি -3 চার্জ রয়েছে। তাহলে আমাদের যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে অর্থাৎ কোবাল্ট আছে তার সঙ্গে 8 ব্যবহার হবে, তাহলে যখন আমরা নেমটা লিখবো তখন কোবাল্ট 8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি করে লিখবো আমরা, সোডিয়াম, তারপরে আমাদের লিগ্যান্সটা লিখতে হয়, লিগ্যান্সের পরে আমাদের সেন্ট্রাল অ্যাটম আসে, তো হেক্সা নাইট্রো কোবাল্টেট, কোবাল্টেট হয়ে যাবে এবং ব্র্যাকেটে 3 এইভাবে। এখানেও যদি তুমি দেখো পটাশিয়ামটা রয়েছে বাইরে, তাহলে এখানে আমার -4 হয়ে যাবে এন্টিটির চার্জটা, সেই ক্ষেত্রে আমরা নেমটা কিভাবে লিখবো, আমাদের পজিটিভ পার্টটা আগে লিখে নিতে হয় পটাশিয়াম, হেক্সাসায়ানো, এক্ষেত্রেও ফেরেট হবে, ঠিক আছে, আর অক্সিডেশন নাম্বারটা হবে। আচ্ছা, এরপরে এটা দেখা যাক পরের কমপ্লেক্সটা। পরের কমপ্লেক্সে বাইরে ক্লোরাইড আয়ন রয়েছে -3, তাহলে এটার উপরে কি থাকবে, এন্টিটিটার উপরে +3। এটা কিন্তু তাহলে 8 ব্যবহার করা যাবে না, তাই তো। যদি কোঅর্ডিনেশন এন্টিটির উপরে মাইনাস চার্জ থাকে অ্যানায়নিক হলে কোঅর্ডিনেশন এন্টিটি, দেন only we have to use 8 with the central metal atom, otherwise it is left as such। তো এখানে কি করতে হবে, প্লাস চার্জ রয়েছে অর্থাৎ কোঅর্ডিনেশন এন্টিটির নেমটা আগে করতে হবে, তাহলে হেক্সামিন কোবাল্ট 3 হবে। তো এটা আমরা কোবাল্ট রয়ে গেছে, কোবাল্টেট হয়নি, অর্থাৎ এই পার্টটা আমাদের প্লাস ক্যাটায়নিক পার্টের জন্য হয়ে গেল, তারপরে অ্যানায়নিক পার্ট ক্লোরাইড, এটা আমাদের হয়ে গেল নামকরণটা, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরিতে জাস্ট বেসিক্যালি কি বলতে চাইছে যে অরবিটালস যখন আমাদের সেন্ট্রাল মেটাল অ্যাটমের দিকে আসে তখন বিভিন্ন সেন্ট্রাল মেটাল অ্যাটমের অরবিটালসগুলোকে এরা ইউটিলাইজ করে হাইব্রিডাইজড করে দিয়ে তারপরে এরা বিভিন্ন ইলেকট্রন পেয়ারসগুলো ডোনেট করে। তো সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যেটা রয়েছে অভ্যন্তরীণ কক্ষটা, এখানে এই যে অভ্যন্তরীণ কক্ষ ডি অরবিটালের, সেটা ইউজে আনতে পারে এবং NS-NP ইউজে আনতে পারে, অথবা আমরা দেখতে পারি NS-NP-ND, এটা এই সময় আমরা দেখব বহিস্থ যে কক্ষ আউটার ডি অরবিটাল সেটা নিয়ে কাজ হচ্ছে। আর একটা জিনিস আমরা দেখবো এই পস্টুলেটসে ভ্যালেন্স বন্ড থিওরি, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারের সাথে সাথে হাইব্রিডাইজেশনটা sp3 হয় এবং ডিস্ট্রিবিউশন অফ হাইব্রিড অরবিটালস ইন স্পেস ইট বি টেট্রাহেড্রাল। For 4 it is again dsp2, if inner d orbitals are used then it is square planar। if 5 coordination number is 5, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার তো তোমরা জানো লিগ্যান্ডসের সংখ্যাটাই, sp3d then trigonal pyramidal is the structure। in case it is 6 and the hybridization is sp3d2, অর্থাৎ এখানে আউটার অরবিটালটা ব্যবহার করছে, তাহলে এটা অক্টাহেড্রাল। যদি সেটা 6ই হয় কিন্তু ইনার ডি অরবিটালস ব্যবহার করে সেক্ষেত্রে সেটা আগেন octahedral। okay, so we'll go for more of these examples। দেখো 4 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডস এর জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি NiCl4 2-, ঠিক আছে। এখানে নিকেলের আমরা যেটা অক্সিডেশন স্টেট পাবো সেটা হচ্ছে 2+। এবার আমরা স্টার্ট করব। নিকেলের যে গ্রাউন্ড স্টেট সেখানে কি কনফিগারেশন থাকে 3d8 4s2, যেমনটা আমরা লিখেছি দেখো 3d8 আমরা প্রথমে 5 ইলেকট্রনস দিই, দেন পেয়ারিং করি, সেভাবেই করা হয়েছে 4s2 4p। ওকে, নাও নেক্সট নিকেল 2+ যখন হচ্ছে তখন কিন্তু s অরবিটাল থেকে, মানে আউটার মোস্ট অরবিটাল হচ্ছে আমাদের s অরবিটাল। ওকে, s অরবিটাল থেকে ইলেকট্রনস দুটো বেরিয়ে যাবে আর আলটিমেটলি আমাদের কাছে পড়ে থাকছে 3d8 কনফিগারেশন স্ট্রাকচারটা পেয়েছি। ওকে, নাও দেখা যাচ্ছে এখানে যে আউটার যে s অরবিটাল রয়েছে এই s এবং 3টে p, এই 4টে অরবিটাল এবারে হাইব্রিডাইজেশনে যাবে। হাইব্রিডাইজেশনে গেছে দেখো 4s একদম সমতুল্য আমরা
sp3 শঙ্কর কক্ষ পেয়ে গেছি। এটা আমাদের কক্ষগুলো, ঠিক আছে। এরপরে 4টে ইলেকট্রন দেখানো হয়েছে, এই পেয়ার অফ ইলেকট্রন দেখানো হয়েছে যেগুলো আমরা ক্লোরো গ্রুপ থেকে পেয়েছি। তাহলে আমাদের কাছে কি রয়ে গেল, 2 আনপেয়ার্ড ইলেকট্রনস রয়ে গেল। এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রনই আমাদের ম্যাগনেটিক প্রপার্টি বা অন্যান্য কোনো প্রপার্টি শো করবে, ঠিক আছে। নেক্সট আমাদের চলে যাবে, আমরা দেখব সেটা হচ্ছে, এটা হচ্ছে পুরোটা আসছে না, এখানে পুরোটা আসেনি, নিকেল, ঠিক আছে। নিকেল CN4 থার্ড ব্র্যাকেটের মধ্যে 2-, আবার নিকেল 2+, আমরা জানি এই কনফিগারেশন রয়েছে। নাও ফর দিস ligand has been changed, লিগ্যান্ড চেঞ্জ হয়েছে, দেখো Cl ছিল এখানে Cn হয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে যে জিওমেট্রিক্যাল স্ট্রাকচারটা ওটা অন্যরকম হয়ে যাবে, কারণ এখানে এই ইলেকট্রনটা এদিকে পেয়ার্ড হয়ে যাচ্ছে, যার ফলে আমরা এই যে d অরবিটাল, এই 3d অরবিটালটাকেও ইউজ করতে পারছি। 3d অরবিটাল, একটা s অরবিটাল আর দুটো p অরবিটাল তৈরি হচ্ছে dsp2 হাইব্রিডাইজড। নেক্সট হচ্ছে নিকেল 2+। নিকেল 2+ এর ক্ষেত্রে এই 4টে অরবিটাল এখানে শো করা হয়েছে, যে 4টে dsp2 হাইব্রিডাইজড অরবিটাল বানিয়ে ফেলেছে। Then nickel 2+ ion in this state is 4 Cn- ions, these are donating the electrons, okay। এইভাবে হয়। তো লিগ্যান্ডস আলাদা হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ইনার d অরবিটালস এন্ড আউটার d অরবিটালস এরা নিয়ে কাজ করতে পারে। নেক্সট হচ্ছে, নেক্সট একটা কমপ্লেক্স যেখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আমাদের 6 দেখতেই পাচ্ছ, NH3 6 রয়েছে, অর্থাৎ 6টা অ্যামোনিয়া অ্যামিন লিগ্যান্ডস গুলো রয়েছে। কোবাল্ট অ্যাটম in ground state it is 3d7 4s2, so that has been written. Now when it is CO3+, as we have found the oxidation number over here, then what happens is this 4s2 gone and this one of the electron, one of the paired electron, see, this paired electron is removed, hence this is the configuration. Now what happens, pairing happens, okay, so the pairing happens in this way, this goes here, this goes here. So 2 of the d orbitals are free now for this complex when amine is the ligand, okay. So d2 is, inner d2 is used, so this is 3d 4s and 4p, okay. So this is used, inner d, that is 3d orbitals 2, 4s 1, 4p, 3 orbitals are used, and we get d2sp3 hybridization. Then you get 6 same energy d2sp3 hybridized orbitals, right, 6টা সমতুল্য d2sp3 hybridized অর্থাৎ শঙ্কর কক্ষ পাচ্ছ। তো তারপরে সেখানে আমাদের অ্যামোনিয়া ইলেকট্রনস গুলো ডোনেট করছে এবং কমপ্লেক্সটা তৈরি করছে। যদি এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6ই হয়, কিন্তু আমাদের লিগ্যান্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখো F রয়েছে সেই ক্ষেত্রে, এবং আয়রন রয়েছে আমাদের সেন্ট্রাল অ্যাটম, লিগ্যান্ডের উপরে ডিপেন্ড করছে আমাদের, যদিও এই স্ট্রাকচারটা যেটা আমরা বানাচ্ছি বা আমরা যে ফাইন্ডিংসটা করছি, আয়রন অ্যাটমের ক্ষেত্রে 3d আমাদের 6 রয়েছে, ঠিক আছে, 3d6 আর 4s2 গ্রাউন্ড স্টেটে। 3 যখন Fe3+, যেটা আমরা এখানে অক্সিডেশন নাম্বারটা পেয়েছি, সেখানে আমরা যখন Fe3+ পেয়েছি, সেই Fe3+ এ আমাদের 4s ইলেকট্রন চলে গেছে এবং পেয়ার্ড এই ইলেকট্রনটাও চলে গেছে, তাহলে আমরা এই স্ট্রাকচারটা পেয়েছি। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সমস্ত পেয়ারিং গুলো কিন্তু আর হলো না, গতবার যেটা আমরা দেখলাম পেয়ারিং হচ্ছে সেটা কিন্তু হলো না, কারণ লিগ্যান্ড চেঞ্জ হয়েছে। এবং তারপরে দেখা যাচ্ছে যে বাইরেরই S থেকে শুরু হচ্ছে, এই S 4s 4p 3টে আর 4d 2টো, এই 6টা অরবিটালস বানাচ্ছে 6sp3d2 হাইব্রিডাইজড অরবিটালস, ওকে। এবং এই 6টা sp3 হাইব্রিডাইজড d2 হাইব্রিডাইজড অরবিটালসে আমাদের ফ্লোরো অ্যাটমস গুলো ডোনেট করছে ইলেকট্রনস। এই জিনিসটা হচ্ছে, কিন্তু এখানে একটা লিমিটেশনস রয়েছে এই ভ্যালেন্স বন্ড থিওরি, যে এটা কিন্তু খুব ভালো করে এক্সপ্লেন করতে পারেনি যে লিগ্যান্ডস গুলো কোনগুলো স্ট্রং কোনগুলো উইক, কেন এরকম অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো এখানেই আমরা দেখতে পেলাম 6 কোঅর্ডিনেটরের ক্ষেত্রে কখনো ভেতরের এই 3d অরবিটালস ইউজ করতে পারছে, পেয়ারিং করে দিচ্ছে, কখনো দেখলাম যে পেয়ারিং করছে না, বাইরের d অরবিটালস গুলোকে ইউজ করছে, দেখো এখানে বাইরের d অরবিটালস গুলোকে ইউজ করছে। তো সেই এক্সপ্লেনেশন গুলো এই থিওরি করেনি। এরপরে আমরা যেটা থিওরিটা দেখব সেই থিওরিতে এটা করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের CFT অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরির ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু পস্টুলেটস দেওয়া আছে, বইতে ভালো দেওয়া আছে, তোমরা দেখে নেবে সেখানেও।
বেসিক্যালি এখানে কি বলা হচ্ছে যে আমাদের ডি অরবিটালসগুলো সেম এনার্জিতেই থাকে, বাট when ligands approaches, ligands are thought to be the point charges, কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয়। সেইটা যখন সেন্ট্রাল অ্যাটমের দিকে যাচ্ছে তখন এই ডি অরবিটালসের এনার্জি কিছুটা বেড়ে যায়। এই এনার্জি বাড়লে এই সমশক্তি সম্পন্ন যে অরবিটালসগুলো ছিল সেগুলো কিন্তু বিভাজন হয়ে যেত। দেখো কিভাবে বিভাজন হয়েছে, আমাদের এখানে T2G সেট পেয়েছি আর আমরা এখানে EG সেট পেয়েছি। আচ্ছা, T2G সেটে কি কি থাকে আমাদের? DXY, DYZ আর DZX, এই অরবিটালসগুলো থাকে। এনার্জিগুলো এদের কেন লো তোমরা তো জানোই। ধরো DXY আমি একটা করে দেখাচ্ছি। DXY এর ক্ষেত্রে ধরো X আর Y অরবিটাল আছে, লোবসগুলো এই ঠিক এই X and Y অ্যাক্সিসের মাঝামাঝি থাকে, ঠিক আছে? তাই এদের এনার্জিগুলো তুলনামূলকভাবে লেস হয়। DYZ এর ক্ষেত্রে Y আর Z অ্যাক্সিসের মধ্যে থাকবে, ZX এর ক্ষেত্রে Z আর X এর মধ্যে থাকবে অ্যাক্সিসের মধ্যে, ঠিক আছে? কিন্তু যদি সেটা ধরো এইভাবে হয়, DX² - Y² আর DZ² এর ক্ষেত্রে যেটা আমরা দেখি, ঠিক আছে, X আর Y এর একদম এইভাবে উইথিন দিস অ্যাক্সিস এরা এক্সিস্ট করে, DX² - Y² আর DZ²। অরবিটাল স্ট্রাকচারটা আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে এনার্জি আফটার অ্যাপ্রোচিং অফ লিগ্যান্ডস সেটা বেড়ে যায়, ঠিক আছে? এটা আমাদের ইজি সেট। এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওকে, এখানে আমাদের ইলেকট্রন যদি T2G অরবিটালে ঢোকে, T2G অরবিটালে আসে, তাহলে আমাদের প্রত্যেকটা ইলেকট্রনের জন্য একটা মান রাখা হয়েছে যেটা 0.4 -0.4, ওকে? লেস হয়ে যাবে এনার্জিটা, তখন স্টেবিলাইজ হবে, লেস এনার্জি, অথবা 4DQও বলা হয়। আর যদি সেটা ইজি ইলেকট্রন হবে, প্রত্যেকটা ইলেকট্রন থেকে আমরা মান পাবো +0.6 ডেল্টা নট, যেটা দেওয়া হয়েছে, এই যে দেখো ডেল্টা নট অর 6DQ। এই যে এই সাইনটা, এটা হচ্ছে তোমার এই অক্টাড্রা এই কমপ্লেক্সের জন্য এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এর এনার্জি ডিনোট করার জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা মান নির্ণয় করতে পারি CFC অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। কতগুলি ইলেকট্রন রয়েছে T2G তে, কতগুলি ইলেকট্রন রয়েছে EG তে, সেটার উপরেই নির্ভর করবে। প্রত্যেকটা ইলেকট্রন T2G তে তার ভ্যালু হচ্ছে -0.4, আর প্রত্যেকটা EG তে ইলেকট্রন সেটা হচ্ছে +0.6। এখানে একটু দেখে নিই আমরা D1, D2, D3 কনফিগারেশনের জন্য। D1 কনফিগারেশনে অবশ্যই T2G তেই আসবে, লোয়ার এনার্জিগুলো প্রথমে ফিল হবে, তারপরে কিন্তু পেয়ারিং হওয়া না হওয়া সেটা কিন্তু লিগ্যান্ডসের উপরে ডিপেন্ড করে। প্রথমটা তো এখানেই আসছে, তাহলে আমরা মানটা কি পাচ্ছি? -0.4 ডেল্টা নট। আর দ্বিতীয় যে ইলেকট্রনটা আসছে D2 কনফিগারেশনে, এখানে আমরা পাবো, অর্থাৎ এখানে হয়ে যাবে -0.4 × 2, দ্যাট ইজ 0.8 ডেল্টা নট। আর থার্ড ইলেকট্রন D3 এর জন্য এখানে একটা চলে আসবে, তাহলে 0.4 -0.4 × 3 1.2 -1.2 হয়ে যাবে, ঠিক, ডেল্টা নট। এইভাবে আসছে। D4 সিস্টেম যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা দু ধরনের জিনিস দেখতে পাই। এক্ষুনি বললাম যেটা, দু ধরনের জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি দেখব? আমরা দেখব যে পেয়ারিং হচ্ছে, ওকে, পেয়ারিং হবে। প্রথমে তিনটে, fourth electron would come here, okay, in the T2G itself. So in that case, what you'll get is CFC would be 4 × 0.4 delta naught তো আছেই, এখানে 1.6 ডেল্টা, যেটা আমরা অবশ্যই ডেল্টা নটটা তো পাবোই, কারণ চারটে ইলেকট্রন রয়েছে, 4 × 0.4 ডেল্টা নট পাবো। কিন্তু তার সাথে আরও একটা ফ্যাক্টর কাজ করে এখানে, সেটা হচ্ছে -P করে লেখা আছে, দেখো, দ্যাট ইজ নাথিং বাট পেয়ারিং এনার্জি। পেয়ারিং এনার্জি অর্থাৎ পেয়ার তো হয়েছে, যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ডস, এটা পেয়ারিং হয়েছে ইলেকট্রনস, T2G তেই এসছে। তো এই যে পেয়ার হয়েছে ইলেকট্রনস, এর জন্য কোনো একটু শক্তি, যেহেতু এদের মধ্যে ইলেকট্রনস একটা অরবিটালে থাকলে বিকর্ষণ কাজ করে, রিপালসিভ এনার্জি একটা কাজ করে, সেহেতু এদেরকে একসাথে রাখতে একটা এনার্জির খরচা হয়। সেই এনার্জিটাকে এই P বলে ডিনোট করা হচ্ছে, ক্যাপিটাল P, দ্যাট ইজ পেয়ারিং এনার্জি, ওকে? মনে রাখবে এখানে কিন্তু ডেল্টা নট, অর্থাৎ যেটাকে আমরা
ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এর অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য লিখছি, সেই এনার্জি কিন্তু গ্রেটার দ্যান পেয়ারিং এনার্জি। তাই জন্যেই কিন্তু এটা পসিবল হচ্ছে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডসের জন্য আমরা এটাই দেখতে পাই। এখানে যখনই এটা দেখতে পাবে তখনই মাথায় রাখবে যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডস। নেক্সট হচ্ছে আরও একটা ফ্যাক্টর কাজ করতে পারে। ওকে, এটা স্পষ্ট আছে। ওকে, আরও একটা ফ্যাক্টর কাজ করতে পারে, যেটা হচ্ছে আমাদের 4 ইলেকট্রনসের ক্ষেত্রে যখন আমাদের উইক ফিল্ড লিগ্যান্ডস হবে। উইক ফিল্ড লিগ্যান্ডসের জন্য এখানে কিন্তু আর পেয়ারিং হয়নি। দেখো, ডেল্টা নট লেস দ্যান পি, মানে পেয়ারিং এনার্জিটা খুব বেশি, তাই তো? তাহলে পেয়ারিং এনার্জি বেশি বলে পেয়ারিংটা আর হচ্ছে না। এটা হয় উইক ফিল্ড লিগ্যান্ডসের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রন ইজিতে চলে গেছে পেয়ারিং না হয়। এখানে সিএফসিটা তোমরা ইজিলি বের করে নিতে পারবে। এখানে সিএফসি কত হবে আমাদের, T2Gতে 0.4 × 3 প্লাস একটা ইলেকট্রন ইজিতে আছে 0.6 হবে, তো এই ক্যালকুলেশন করা যাবে। আরও একটা জিনিস হচ্ছে, এই কমপ্লেক্সটাকে কেন আমরা হাই স্পিন কমপ্লেক্স বলছি, তার কারণ এখানে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনটা পাচ্ছি। আমরা এখানে D4 সিস্টেমের জন্যই তো করা হলো এই জিনিসটা। কটা আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি, এখানে আমরা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 4 পাচ্ছি। আর গত যেটা দেখলাম আমরা, যেহেতু পেয়ারিং হয়ে গেছিল, ইজিতে না গিয়ে পেয়ারিং হয়ে গেছিল, সেহেতু সেখানে আনপেয়ার্ড ইলেকট্রনটা কিন্তু আমরা 2 পেয়েছিলাম। তাই সেটা লো স্পিন কমপ্লেক্স ছিল, এটা হাই স্পিন কমপ্লেক্স। D5 সিস্টেমের জন্য কেমন হবে, এগুলো আমাদের লো স্পিনের জন্য দেখানো হয়েছে, এটা আমরা হাই স্পিনের জন্য দেখিয়েছি। লো স্পিন অর্থাৎ মনে রাখবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডস করছে এটা কাজটা, ঠিক আছে? লো স্পিন অর্থাৎ ডি ইলেকট্রনস কম আছে, আর কিছুই নয়। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডসের ক্ষেত্রে আমরা জানি পেয়ারিং হয়ে যাচ্ছে, পেয়ারিং হয়ে দেখো এই একই জায়গায় এসছে, তাই ঠিক আছে? এখানে কিন্তু আবার ইজিতে চলে গেছে। D6 এর ক্ষেত্রে এখানেই পেয়ারিং হয়েছে, এইখানে কি হয়েছে, এখানে তো 5টা অরবিটাল অলরেডি ভরে গেছিল, তাই 6th ইলেকট্রনটা এখানে এসছে T2Gতে। D7 এর ক্ষেত্রে আমাদের এখানে অলরেডি পেয়ারিং সমস্ত অরবিটালস কমপ্লিট হয়ে গেছে, ইজিতে যেতেই হবে, ইজিতে গেছে। এবারে এই D7 অবশ্যই এখানটায় আসতে হবে হাই স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের। আর D8 D9 D10টাও একইভাবেই হবে, বইতে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর কোন লিগ্যান্ডস বড়, কোন লিগ্যান্ডস বড় ইন দ্য সেন্স এনার্জি কার বেশি, অর্থাৎ স্ট্রং ফিল্ড লিগ্যান্ডস কোনগুলো, উইক ফিল্ড লিগ্যান্ডস কোনগুলো, সেগুলো একটা সিরিজের মধ্যেই দেওয়া আছে। in increasing order you can arrange, or in decreasing order you can arrange those ligands. Basically ওই ligands যে সিরিজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। ওখানে প্রথমের দিকে বেসিক্যালি যেটা আমরা যেভাবে আমরা সাজিয়েছি, প্রথমের দিকে যে লিগ্যান্ডসগুলো থাকে সেগুলো উইক লিগ্যান্ডস, আর পরের দিকে যেগুলো শেষের দিকে থাকে সেগুলো স্ট্রং লিগ্যান্ডস। ওকে, আর বেসিক্যালি আরেকটা জিনিস, ওয়াটার হচ্ছে, ওয়াটারটা দেখে নেবে H2O যেটা আছে, এই H2O লিগ্যান্ডের যে উপরের দিকে আছে সেগুলো উইক ধরা হয়, আর H2ওর পরে যেগুলো আছে CO CN, ওকে, এগুলোকে স্ট্রং লিগ্যান্ডস আমরা ধরে থাকি, ঠিক আছে? এবারে এখানে কথা হচ্ছে, একটা ছোট্ট করে আরও একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যান্ড কালার্ড হয় তো ট্রানজিশন এলিমেন্টস, ডি ব্লক এলিমেন্টস কীভাবে কালার্ড হয় এই কমপ্লেক্সেসগুলো, সেটাও একটু এই আনপেয়ার্ড ইলেকট্রনের ওপরেই ডিপেন্ড করে। প্রথমে কালারিংয়ের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি কালার দেয়। একটা হোয়াইট লাইট পড়লে কিছুটা লাইট অ্যাবজর্ব করে যে লাইটটা রিফ্লেক্টেড ব্যাক হয়ে যাচ্ছে, সেটাই আমাদের কমপ্লিমেন্টারি কালার হিসেবে আমাদেরকে শো করছে। কমপ্লিমেন্টারি কালার ইউ ক্যান ফাইন্ড ইট ফ্রম দ্য হুইল অফ কালার চার্ট অলসো, ওকে? সেই হিসেবে আনপেয়ার্ড ইলেকট্রনস যাদের থাকবে তারাই কিন্তু কালার্ড হবে, আনপেয়ার্ড ইলেকট্রনস যাদের থাকবে না তারা কিন্তু কখনোই কালার্ড হতে পারে না, তারা কালারলেসই হবে। তো দে মে আস্ক ইউ দ্যাট কোয়েশ্চেন। আর কমপ্লিমেন্টারি কালার জানলে তোমরা ভালো করেই বুঝতে পারবে যে কোন কালার সেটা শো করতে পারে, একটা অ্যাজাম্পশন নেওয়া যায়, ঠিক আছে? আমি কালার হুইল চার্টের ওই কালারটা দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। একটা কালার অ্যাবজর্ব হবে আর যে রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে সেই কালারটাই তোমাদের শো হবে। আর ম্যাগনেটিক প্রপার্টিজের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রনসের উপরেই ম্যাগনেটিক প্রপার্টিজ ডিপেন্ড করবে। ফর্মুলা হচ্ছে √n ব্র্যাকেটে n+2, n is nothing but the number of unpaired electron। এটার উপরে ভিত্তি করে যাদের আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তারাই একমাত্র ম্যাগনেটিক প্রপার্টিটা শো করে, যাদের আনপেয়ার্ড ইলেকট্রন নেই তারা কিন্তু ডায়াম্যাগনেটিক হয়, অর্থাৎ তারা কিন্তু
ম্যাগনেটিজমটা শো করবে না। ঠিক আছে, এইভাবে আমরা এটা আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, এই জিনিসগুলোই মেনলি বেসিক্যালি তোমাদেরকে পড়তে হবে, এটা ভালো করে পড়ে নেবে। ওকে, সবাই ভালো